আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে সেটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে কিনা? তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের এই কথাটা মনে রাখতে হবে। প্রথম দুইটা বিশ্বযুদ্ধ খুব দ্রুত হয়ে গেছে, খুব অল্প সময়ের ব্যবধানে হয়ে গেছে, 20 বছরের ব্যবধানে। পরবর্তীতে প্রায় 100 বছরের মতো তো হয়ে যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আর হয়নি। কেন হয়নি? কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমন এমন সংঘাতপূর্ণ ছিল, এমন এমন ক্ষয়ক্ষতি করছিল, এমন এমন বিধ্বংসী ছিল যে সেই যুদ্ধের পরে মানুষ এখন যুদ্ধের কথা আর তেমন করে চিন্তা করে না, বরং এখন যেটা চিন্তা করে সেটা হচ্ছে আধিপত্য, অন্য উপায়। এখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরে নানা দিক থেকে আলোচনা হচ্ছে যে পৃথিবীকে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের ফাঁদে কিনা। ইসরায়েল কেন ইরানকে আক্রমণ করেছে? যাতে ইরান শক্তিশালী হয়ে উঠতে না পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? কারণ সেখানে অনেকগুলো শক্তি সঞ্চয় করতে পেরেছিল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি ছিল, জার্মানি শক্তি হয়ে উঠে আসছিল, ইউকে শক্তি ছিল, তারপরে এরকম করে ইটালি শক্তিশালী ছিল, জাপান শক্তিশালী ছিল। সুতরাং অনেকগুলো ভূকেন্দ্রিক বিশ্ব ছিল। ভূকেন্দ্রিক বিশ্ব থাকাতে যেটা হয়েছে, সবাই তার যার যার শক্তি, যার যার সামর্থ্য অনুসারে লড়াই করেছে এবং আলটিমেটলি বিশ্ব যুদ্ধটা চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন বর্তমান যে এককেন্দ্রিক বিশ্ব বা দ্বিকেন্দ্রিক বিশ্ব, সেই বিশ্বে ইসরায়েল ইরানের উপর যে ব্যবস্থাটা নিয়েছে সেটা বিশ্বযুদ্ধ এড়ানোর জন্যই নিয়েছে। কারণ ইরান যদি নিউক্লিয়ার বোমার মানে অর্জন করে, ইরানের যদি অনেক অনেক শক্তিশালী হয়ে ওঠে, তাহলে ইরানকে ঠেকানো আর কারো পক্ষে সম্ভব হবে না। তখন ইরানের অনেক কিছুকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে, যার ফলে বিশ্ব ব্যবস্থা অকেজো হয়ে যাবে। এখন এই অবস্থায় আমরা যেটাকে বলি গণতন্ত্র প্র্যাকটিস কোথাও হয় না। যেখানে শান্তি শৃঙ্খলা যেখানে বিরাজ করতে হয়, সেখানে গণতন্ত্র প্র্যাকটিস হয় না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই দেখেন না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে গণতন্ত্র প্র্যাকটিস করতে দেয় না। তারা যেটা করে, তারা যেটা চায় সেটাই সবাইকে মেনে নিতে হয়। কিন্তু তারা তাদের দেশের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করে কেন? গণতন্ত্র প্র্যাকটিস করলে কি হয়? দেশ উন্নত হয়, তাদের সামর্থ্য উন্নত হয়। কিন্তু বহির্বিশ্বে তারা গণতন্ত্র প্র্যাকটিস করতে দেয় না। গণতন্ত্র প্র্যাকটিস করলে তখন কী হয়ে যাবে? তখন কেওস হয়ে যাবে, নানা রকমের গোলমাল চলে আসবে। আমরা যেমন করে প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। সেই জন্য কী করে তারা বলে যে যুদ্ধ থামাও, যুদ্ধ করো, তোমার অস্ত্র বানানো বন্ধ করো, বাণিজ্য বন্ধ করো, ট্যাক্স দিতে হবে, নানা কিছু দিয়ে তারা পৃথিবীকে কী করে নানাভাবে দিক নির্দেশনা দেয়। তাহলে ইরান ইসরায়েল যে যুদ্ধটা হলো, বা ইসরায়েল যে ইরানের উপর যে আক্রমণ করলো, সেটা কি কোনোভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত কিনা? না, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত না। কেননা সবাই জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবী আর টিকে থাকবে না। পৃথিবী আর টিকে থাকবে না। 100 বছর 90 বছর তো হয়ে গেল, তৃতীয় বিশ্বযুদ্ধ দিয়ে কেউ যাচ্ছে না। বিশ্বযুদ্ধ যুদ্ধ কেউ আর চায় না। এখন বরং মানুষ যেটা চায় সেটা হচ্ছে জোর করে কি করে পৃথিবীর ছোট ছোট দেশগুলোকে দমায় রাখা, এবং দমায় রেখে কি করা? দমায় রেখে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, একটা স্ট্রাকচারাল, একটা কাঠামোগত সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা। এবং সেজন্য ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হয়েছে। সেজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র মোড়ল হিসাবে সারা পৃথিবীতে আবির্ভূত হয়েছে। অন্য কাউকে আবির্ভূত হওয়ার জন্য তারা সুযোগ দিচ্ছে না। সেজন্যই সামরিক মানে অস্ত্রশস্ত্রে, সামরিক শক্তি সামর্থ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আশেপাশে কেউ নেই। সেজন্যই সারা পৃথিবী জুড়ে মার্কিনরা কী করেছে? তাদের বেস তৈরি করেছে, তাদের সামরিক সেনাবাহিনীর নানা রকম স্থাপনা তৈরি করে আছে, যাতে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে কোনো সংকট হলে তারা কি করতে পারে? রেসপন্স করতে পারে, তারা প্রপার কার্যক্রম হাতে নিতে পারে। যেমন ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারভেন করেছিল। ইসরায়েল এবং গাজাতে যে যুদ্ধ, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারভেন করেছে। রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারভেন করেছে। এখন ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ইন্টারভেন করতে হবে। সুতরাং এটা কোনোভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো কিছু না। এটা কোনোভাবেই আমরা যেটা বলি পারমাণবিক বোমা দিয়ে কিছু হবে, তেমন কিছু না। সুতরাং ইরান যদি পারমাণবিক বোমা বানায়ও থাকে, সেই পারমাণবিক বোমা সে কারো উপর ফেলবে, কীভাবে ফেলবে? সুতরাং আমরা দেখেছি কত রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, বিমান দিয়ে কত কিছু করা যায়। সুতরাং তার ভূমিতে এসে যে আঘাত করবে, তার সফলতা তো নাই। সুতরাং এসব হচ্ছে গিয়ে নানা রকমের চিন্তা। মানে পৃথিবীতে তো লোকজনদের কিছু না কিছু করে বেঁচে থাকতে হবে। এই যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা, এটা ওটা নানা কিছু, আলটিমেটলি
অনেক কিছুই, এই বেশিরভাগ জিনিসপত্রগুলাই হচ্ছে গিয়ে আসলে আলটিমেটলি ব্যর্থতায় পর্যবসিত হয়। সফলতা হচ্ছে সারাক্ষণ সব সময় আপনি যদি বিশ্বশ্রেষ্ঠ হন, সেই শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে, যেমন করে আমেরিকা করছে। চীন যেহেতু শ্রেষ্ঠ ছিল, পরে তাদের পজিশন হারিয়েছে, এখন শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করছে, সেটা তারা করে যাচ্ছে। অন্যান্য শক্তিগুলা তাদেরকেও একই রকম করে আগাতে হবে শ্রেষ্ঠত্ব অর্জন করার, এবং শ্রেষ্ঠত্ব অর্জন করার ওয়েটা হচ্ছে গিয়ে বাণিজ্য, টাকা পয়সা, রাজনৈতিক স্থিতিশীলতা, জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্বতা, এগুলা। অন্য কোনো কিছু করে শর্টকাট ওয়ে কোনো কিছু নাই। আমরা যেমন করে দেখেছিলাম পাকিস্তানকে ভারত যেভাবে কি করেছে, ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যেভাবে পাকিস্তানের উপর আক্রমণ করেছে, ভারত যেভাবে পাকিস্তানকে নাস্তানুবাদ করে ছেড়েছে, একই রকম করে এখন ইসরায়েল কি করছে, ইরানকে নাস্তানুবাদ করছে। অন্য কিছু আপনারা বলতে পারেন, কিন্তু আমার বিবেচনা হচ্ছে যা বলছে সেটাই কেন, শক্তি, জ্ঞান বিজ্ঞান, স্থিতিশীলতা। আপনারা দেখেন ইসরায়েল ছোট একটা দেশ, মধ্যপ্রাচ্য পুরোটা কন্ট্রোল করে বেড়াচ্ছে। ইসরায়েল শক্তিমান দেশ। ভারত বিশাল জনসংখ্যার দেশ, রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, জিডিপি গ্রোথ প্রচণ্ড রকমভাবে ভালোভাবে মেনটেন করছে, বৈশ্বিক পরাশক্তি হয়ে যাবে, এখন পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক শক্তি। এর সাথে তো পাকিস্তানের কোনো তুলনা হয় না। সুতরাং পাকিস্তানকে ভারত দমন করেছে সেটাই বলতে হবে, বরং পাকিস্তান ভারতকে দমন করেছে সেটা বলা যাবে না। সেটা বলার মতো যোগ্যতা পাকিস্তান এখনো অর্জন করতে পারেনি। সুতরাং আমরা একটু ব্যানারের কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে আপনাদেরকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।